আজকের টপিক ইঙ্গো মারাঠা যুদ্ধ। তো মারাঠা সিংহাসনে গিয়েছিলেন ছত্রপতি শিবাজি। তো মারাঠা সিংহাসনে কিন্তু পেশোয়া ছত্রপতি শিবাজি। এখানে যেটা মেন ভাইপো এবং কাকার মধ্যে কিন্তু লড়াই। এবার সেই লড়াইয়ের সুযোগ নেবে কিন্তু ইংরেজরা। এবার আমরা দেখেছি এই যে আগের যে যুদ্ধগুলো হয়েছে তার লিঙ্কড কিন্তু এখানেও রয়েছে। মারাঠার যুদ্ধেও কিন্তু আগের যুদ্ধের সূত্র ধরে কিন্তু এসেছে। এবার এই যে মারাঠার যুদ্ধ, এখানে হায়দ্রাবাদের নিজাম যাচ্ছে। মারাঠা একটা স্বার্থপর রাজ্য, কেননা আগে দেখেছি যে মারাঠা টিপু সুলতানের সাথে মিলে গিয়ে একবার ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, আরেকবার ইংরেজদের সাথে মিলে গিয়ে আবারও টিপুর বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। এবার মারাঠাকে সাথে নিয়ে ইংরেজরা প্রথমে মহীশূর দখল করলো, টিপু সুলতানকে হারালো, মহীশূর দখল করলো। দেন তারপরে এই যে মারাঠার মধ্যে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হতে দিল। এবার মারাঠার মধ্যে যখন সিংহাসনকে নিয়ে ভাইপো এবং কাকার মধ্যে যখন ঝামেলা চলছে, ঠিক সেই সময় ইংরেজদের এন্ট্রি হচ্ছে এবং আস্তে আস্তে মারাঠার রাজ্যটিকেও পুরোপুরি কবজা করে নেবে। এটাই মূল কনসেপ্ট। তো মারাঠার মধ্যে ইঙ্গো মারাঠা যুদ্ধ টোটাল 3টে হয়েছিল। একটা 1775 থেকে 1782, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1803 থেকে 1805, তৃতীয় যুদ্ধটা হয়েছিল 1717 থেকে 1718 খ্রিস্টাব্দ। তো প্রথম যুদ্ধে মারাঠারা বলে যে আমরা জিতেছি, ইংরেজরা বলে আমরা জিতেছি। ফলে সন্ধি হলো এবং 20 বছর আর কোনো যুদ্ধ হলো না। সেই 20 বছরের মধ্যেই কিন্তু ইংরেজরা মারাঠাদের সাথে নিয়ে মহীশূর আক্রমণ করছে, মহীশূর দখল করে নিচ্ছে। এবার দখল করে নেওয়ার পরে এই যে মারাঠার মধ্যে যখন ঝামেলা সৃষ্টি হলো, এবার মারাঠাকেও কিন্তু ইংরেজরা নিজেদের দখলে করে নিল। তো এদের অন্তর্কলহ বা ভেতরকার ঝামেলাটা কী ছিল? মাধব রাও প্রথম শাসক ছিলেন মারাঠা সাম্রাজ্যের। ইনি যখন মারাঠা সিংহাসনে বসেন, এনারই ফ্যামিলি রঘুনাথ রাও এই সিংহাসনে বসার প্রচুর কিন্তু লোভ সৃষ্টি হয়। ফলে রঘুনাথ রাও কী করছে, সিংহাসনে বসার জন্য রঘুনাথ রাও কিন্তু ইংরেজদের কাছে যাচ্ছে। এবার ইংরেজদের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করছে, হেল্প করো। কী করে মাধব রাওকে সরিয়ে নিজে সিংহাসনে বসবে, এই নিয়ে কিন্তু অল টাইম সে ভাবতে থাকে। এবার হুট করে মাধব রাও কিন্তু মারা যাচ্ছেন। এবার মাধব রাও মারা যাওয়ার পরে নারায়ণ রাও কিন্তু সিংহাসনে বসেন। এদিকে আবার রঘুনাথ রাও সিংহাসনে বসার তীব্র ইচ্ছে আসে রঘুনাথ রাওয়ের মধ্যে। তো সিংহাসনে বসার লোভে কিন্তু রঘুনাথ রাও আর নারায়ণ রাওয়ের মধ্যে সম্পর্ক কী ছিল? নারায়ণ রাও হচ্ছে রঘুনাথ রাওয়ের ভাইপো, আর রঘুনাথ রাও হচ্ছে নারায়ণ রায়ের কাকু, আর নারায়ণ রায় হচ্ছে ভাইপো। তাহলে সিংহাসনের লোভে রঘুনাথ রাও তার ভাইপো তথা নারায়ণ রাওকে কিন্তু হত্যা করছে। এবার কাকা ভাইপোকে হত্যা করছে, তখন কিন্তু এটা মেনে নেয় না সমাজের মানুষেরা। এবং যেই সময় নারায়ণ রাওকে হত্যা করা হচ্ছে, সেই সময় তার স্ত্রী ছিল গর্ভবতী এবং সমাজের লোকেরা বলে যে নারায়ণ রাওয়ের ছেলে দ্বিতীয় মাধব রাও এই আমাদের পেশোয়ার হবে, অর্থাৎ এই সিংহাসনে বসবে। রঘুনাথ রাও আবার সেই ইংরেজদের কাছে যায়। ইংরেজরা অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে রঘুনাথ রাওকে রাজা বানায় এবং রঘুনাথ রাও পরে বুঝবে যে ও তো নিজে পুতুল রাজা, ইংরেজরা যা বলবে তাই করবে, কেননা ইংরেজদের দৌলতে সে সিংহাসনে বসেছে, এর হাতে কোনো শক্তিই থাকে না, যা ইংরেজরা বলবে তাই কিন্তু রঘুনাথ রাও করবে। দেন এটা যখন রঘুনাথ রাও বুঝতে পারছে, এবার বুঝতে পারার পরে কি ইংরেজ এবং রঘুনাথ রাওয়ের মধ্যে আবার যুদ্ধ বাঁধবে এবং যুদ্ধ বাঁধার পরে সেই যুদ্ধে কিন্তু রঘুনাথ রাও হেরে যাবে ইংরেজদের কাছে এবং ইংরেজদের হাতে কিন্তু মারাঠা রাজ্যটা ইংরেজদের হাতে চলে যাবে, ইংরেজদের দখলে চলে যাবে। এটা হচ্ছে মেন কনসেপ্ট, মেন অন্তর্কলহ যেটা। দেন পেশোয়ার প্রথম মাধব রাও 1762 থেকে 72 খ্রিস্টাব্দ, 10 বছর মারাঠা শক্তি বৃদ্ধি করতে শুরু করে। এবার হঠাৎ করে 1772-তে মাধব রাও কিন্তু মারা গেলেন। এর পরবর্তী ইংরেজদের সাথে 3টি যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের মাধ্যমে কিন্তু পুরো মারাঠা রাজ্য ইংরেজদের হাতে চলে যায়। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। নারায়ণ রাওকে হত্যা করার পরে কিন্তু রঘুনাথ রাও সিংহাসনে বসেন। এবার নারায়ণ রাওয়ের শিশু পুত্র তাকে সমাজ পেশোয়ার হিসেবে ঘোষণা করেছে 1774 থেকে 96 খ্রিস্টাব্দ পর্যন্ত।
রঘুনাথ রাওকে তাড়ানো হলো এবং রঘুনাথ রাও ইংরেজদের কাছে গিয়ে 1775-এ সুরাটে সন্ধি স্বাক্ষর করলো। মানে মারাঠার রঘুনাথ রাও এবং ইংরেজদের মধ্যে 1775 খ্রিস্টাব্দে সুরাটে সন্ধি স্বাক্ষরিত হলো এবং ইংরেজরা রঘুনাথকে পেশোয়ার বানাতে সাহায্য করলো। এবং আরাসের যুদ্ধে কিন্তু রঘুনাথ রাও প্লাস ইংরেজ এই দুজন কিন্তু পেশোয়ারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, অর্থাৎ নারায়ণ রাওয়ের সেই ছোট্ট ছেলেটা তার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করছে 1775 খ্রিস্টাব্দে। এবং সে তো ছোট, যেহেতু সদ্য জন্ম হয়েছে, সে ছোট এবং তার সমাজ থেকে সিংহাসনে বসিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আসল ক্ষমতা অন্য কারোর হাতে রয়েছে, কেননা সে এখনও যে সিংহাসনে বসেছে সে শিশু। এবার আরাসের যুদ্ধে কিন্তু মারাঠা শক্তি পরাজিত হচ্ছে, তথা এই ইংরেজ আর রঘুনাথ রাও এরা যৌথভাবে তো মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তো ওরা মারাঠা কিন্তু পরাজিত হচ্ছে, ইংরেজ এবং রঘুনাথ রাও কিন্তু এখানে জয়লাভ করে। ফার্স্ট সিঙ্গো মারাঠা যুদ্ধ এটা হয়েছিল ইংল্যান্ড আর রঘুনাথ রাওয়ের সাথে। যেহেতু শিশু তখন মারাঠা সাম্রাজ্যের শিশু সম্রাট বসে রয়েছে, সেই জন্য কিন্তু তাকে হেল্প করতে সবাই আসছে। হায়দার আলী নিজাম, হায়দ্রাবাদের নিজাম, তারপরে ম্যাকিয়াভেলি, ফ্রেনা ওয়েস্ট, মাধব রাও, মানে মাধব রাওয়ের যে শিশু পুত্র, মাধব রাও তো মারা গেছে সেই টাইমটাতে, তো এখানে মাধব রাও হবে না, বাকি যারা আছে এরা, তো এদের সাথে কিন্তু লড়াই হয়েছিল এবং সেই যুদ্ধে দুই পক্ষই জিতেছে, অর্থাৎ ইংরেজরা জিতেছে এবং বাকি যে যাদের সাথে যুদ্ধ হয়েছিল তথা এই হায়দার আলী নিজাম এরা বলে না আমরা জিতেছি। ফলে এই যুদ্ধের ফলাফল হিসেবে যেটা হয়েছিল, এই যুদ্ধে দ্বিতীয় মাধব রাওকে পেশোয়ার বলে মেনে নেওয়া হয়। রঘুনাথ রাওকে বলা হয় তোমাকে বছরে 2 লাখ টাকা দেবো, তুমি ওটা নিয়ে সন্তুষ্ট থাকো। ইংরেজরা মুম্বাই ও তার আশেপাশে কয়েকটা জায়গা কিন্তু পেয়েছিল। এইভাবেই প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়। এরপর ইংরেজরা বুঝতে পারলো মারাঠাকে আর খুঁচিয়ে লাভ নেই, তো 20 বছর এই যুদ্ধ, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হওয়ার পরে প্রায় 20 বছর কিন্তু কোনোরকম কোনো যুদ্ধ হয়নি। ইংরেজরা আবার মারাঠাকে সাথে নিয়ে কিন্তু মহীশূর আক্রমণ করলো, মহীশূর দখল করলো। এরপরে আবার মারাঠার মধ্যে যখন অন্তর্কলহ বাঁধবে তখন মারাঠাকে কিন্তু আক্রমণ করে এবং মারাঠা সাম্রাজ্য ইংরেজরা দখল করে নেবে। এবার 1803 থেকে 1805 খ্রিস্টাব্দ দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। পেশোয়া দ্বিতীয় মাধব রাওয়ের আমলে ভোসলে, বরদার, গাইকোয়াড়, গোয়ালিয়র, সিদ্ধিয়ার যথেষ্ট শক্তি বৃদ্ধি পেয়েছিল। এই সমস্ত জায়গাগুলো পেশোয়ারের দখলে ছিল। এবার 1796 খ্রিস্টাব্দে মাধব রাও যখন মারা যাচ্ছে, এবার 1800 খ্রিস্টাব্দের পর থেকে মারাঠা খুবই সমস্যার সৃষ্টি হয়। যখন মাধব রাও মারা যাচ্ছে মারাঠায় প্রচণ্ড সমস্যার সৃষ্টি হয়। তারপরে সিংহাসনে বসেন বাজিরাও, এর বাবা ছিলেন রঘুনাথ রাও, তো রঘুনাথ রাও কিন্তু সিংহাসনে বসেন। এবার রঘুনাথ রাও তো ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল, কিন্তু ইংরেজদের সাথে হাত মেলানোর ফলে রঘুনাথ রাও কিন্তু কয়েক দিনের জন্য সিংহাসন পেয়েছিল। এরপরে কিন্তু রঘুনাথ রাওয়ের পরে তারপরে বাজিরাও, রঘুনাথ রাওয়ের ছেলে বাজিরাও কিন্তু সিংহাসনে বসছে এবং ভেতরকার যে এত সমস্যা মারাঠা সাম্রাজ্যে, এই সমস্যার সমাধান না করতে পেরে বাজিরাও কিন্তু ঠিক তার বাবার মতো ইংরেজদের কাছে যায় এবং সেখানে গিয়ে ইংরেজদের সাথে বেসিনের সন্ধি স্বাক্ষরিত করছে ইংরেজদের সাথে 1802 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধিতে বলা হয় অধীনতামূলক মিত্রতার নীতির কথা। অধীনতামূলক মিত্রতার নীতিটা কেমন? ব্রিটিশদের আন্ডারে তুমি থাকবে, অধীনতামূলক মিত্রতা তোমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু তুমি ব্রিটিশদের অধীনে থাকবে, তো এটাই অধীনতামূলক মিত্রতা নীতি। দ্বিতীয়তে বলা হচ্ছে পেশোয়ার সুরক্ষামূলক সেনা দিয়ে সব টাকা রাজার, সেনাদের সব খরচ রাজা দেবে। পেশোয়ারকে ইংরেজরা সৈন্য দেবে, কিন্তু সৈন্যদের যা খরচ, যাবতীয় খরচ সবই কিন্তু পেশোয়ারকেই দিতে হবে। এবার ইংরেজদের অনুমতি ছাড়া আর দ্বিতীয় কোনো মিত্র দেশ বানানো যাবে না। সেনা দলে কোনো ইউরোপীয় সেনা থাকবে না। কখনো ইংরেজ ও মারাঠাদের মধ্যে ঝামেলা হলে ইংরেজরা যা বলবে তাই কিন্তু মান্য করা হবে। কিন্তু এই সমস্ত শর্তগুলো বাজিরাও মানতে পারছে না, ফলে ইংরেজদের সাথে আবারও লড়াই।